নমস্কার। জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটা জায়গার কথা বলবো যেটা নিয়ে সাধারণ মানুষ খুব একটা কথা বলে না, কিন্তু ভারতের প্রতিটা সামরিক জেনারেল, প্রতিটা গোয়েন্দা সংস্থার প্রধান এবং প্রতিটা ভূ রাজনীতির বিশেষজ্ঞ এই জায়গাটার কথা ভেবে ভেবে রাতে ঘুমোতে পারেন না। একটু ভাবুন তো, ধরুন আপনার বাড়ির দরজার সামনে একটা এত সরু গলি আছে যেটা মাত্র একটা গাড়ি যাওয়ার জায়গা, আর সেই গলির দুই পাশে আপনার শত্রুরা বসে আছে। এই গলিটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার বাড়ির পেছনের দিকে থাকা আপনার পরিবারের কাছাকাছি আপনি আর কোনোদিন পৌঁছতেই পারবেন না। ঠিক একই রকম একটা পরিস্থিতিতে আছে আমাদের ভারতবর্ষ। সেই জায়গাটার নাম হলো শিলিগুড়ি করিডোর। আর এটাকে পৃথিবীর সমস্ত সামরিক বিশেষজ্ঞরা কিন্তু জানেন একটা অন্য নামে, চিকেন স্নেক বা মুরগির গলা হিসেবে। এই চিকেন নেক আসলে কি, এটা কেন ভারতের সবচেয়ে বড় দুর্বলতা, কিভাবে এখানে নীরবে একটা ভয়ঙ্কর পরিবর্তন ঘটে যাচ্ছে, কেন কেন্দ্রীয় সরকার এখানে একের পর এক বড় বড় পদক্ষেপ নিচ্ছে, এবং বন্ধুরা সবচেয়ে বড় প্রশ্ন, এই গোটা অঞ্চলটা কি সত্যিই কেন্দ্রশাসিত অঞ্চল হতে যাচ্ছে? তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ বন্ধুরা এই ভিডিওটা শেষ করার পরে আপনি যে তথ্যগুলো জানবেন সেগুলো জানা প্রতিটা ভারতীয় নাগরিকের কর্তব্য। বন্ধুরা, প্রথমে আসুন বুঝি এই জায়গাটা ঠিক কোথায় এবং কেমন দেখতে। আপনি যদি এখনই গুগল ম্যাপ খুলে ভারতের মানচিত্রটা দেখেন তাহলে একটা জিনিস আপনার চোখে পড়বে। ভারতের মূল ভূখণ্ড আর উত্তর পূর্ব ভারত, এই দুইটা অংশ একটা অদ্ভুতভাবে সরু একটা জমির টুকরো দিয়ে যুক্ত আছে, দেখতে একদম মুরগির গলার মতো। একদিকে চওড়া শরীর আর অন্যদিকে অর্থাৎ মাঝখানটা একটা সরু গলার মতো। এই সরু গলাটাই হলো শিলিগুড়ি করিডোর। এবার আসুন এর চারিদিকে কি কি আছে সেইটা আগে বুঝি, কারণ এটা বুঝলেই আপনি বুঝতে পারবেন কেন এই জায়গাটা এতটাই সংবেদনশীল। নেপাল একটা স্বাধীন দেশ, কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে নেপালের উপর চীনের প্রভাব ক্রমশই বাড়তে আছে। নেপাল সরকার কখনো কখনো ভারতের সাথে এমন আচরণ করে যা আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। উত্তর পূর্বে রয়েছে ভুটান। ভুটান ভারতের বন্ধু রাষ্ট্র, তবে ভুটানের সাথেও চীনের সীমান্ত বিরোধ কিন্তু চলতে আছে। ডোকলাম সংকটের কথা মনে আছে আপনাদের? সেটাও কিন্তু এই অঞ্চলের কাছেই হয়েছিল। ওপরে একটু দূরে কি আছে না, চীন আছে। তিব্বত মালভূমি থেকে চীনা সেনাবাহিনী এই অঞ্চলের দিকে সরাসরি নজর রাখে। দক্ষিণে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে ছিল। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই সম্পর্ক কিন্তু আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। বন্ধুরা, এবার ভাবুন চারিদিকে এই পরিস্থিতি, আর মাঝখানে একটা মাত্র সরু করিডোর যার প্রস্থ থেকে সরু জায়গা মাত্র 22 কিলোমিটার। এটা এতটাই কম সেটা বুঝতে হলে একটু তুলনা করি। কলকাতা থেকে ডায়মন্ড হারবারের দূরত্ব প্রায় 50 কিলোমিটার, মানে সেই দূরত্বের প্রায় অর্ধেকেরও কম। আপনি একটা মোটর সাইকেলে বসে বাংলাদেশ সীমান্ত থেকে রওনা দিলে মাত্র 30 থেকে 45 মিনিটে কিন্তু নেপাল সীমান্তে পৌঁছে যাবেন। এই 22 কিলোমিটার জায়গাটাই হলো ভারতবর্ষের লাইফ লাইন। এখন প্রশ্ন হলো, এই লাইফ লাইনের গুরুত্ব ঠিক কতটা? এর উত্তর পেতে হলে আমাদের বুঝতে হবে এই করিডোরের উপরে ঠিক কি আছে। এই করিডোরের পূর্ব দিকে রয়েছে ভারতের 7টি বন রাজ্য অর্থাৎ 7 সিস্টার্স, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা, আর সাথে রয়েছে সিকিম। বন্ধুরা, এই 8টি রাজ্যে বাস করে প্রায় 5 কোটিরও বেশি ভারতীয় নাগরিক। এই অঞ্চলে রয়েছে বিশাল প্রাকৃতিক সম্পদ, যেরকম চা, তেল, প্রাকৃতিক গ্যাস, হাইড্রো পাওয়ার। এই অঞ্চলের সীমান্ত ছুঁয়ে আছে চীন, মায়ানমার এবং বাংলাদেশ। এখন কথা হলো, মূল ভারতবর্ষ থেকে এই উত্তর পূর্ব ভারতে যাওয়ার একমাত্র স্থলপথ হলো এই শিলিগুড়ি করিডোর। একটি মাত্রই পথ। এই পথ যদি কোনোদিন বন্ধ হয়ে যায় তাহলে কি হতে পারে? সেনাবাহিনীর ট্যাঙ্ক, কামান, গোলা বারুদ কিছুই সড়ক পথে উত্তর পূর্ব ভারতে পাঠানো যাবে না। সাধারণ মানুষের জন্য খাবার, ঔষধ, জ্বালানি সবকিছু বন্ধ হবে। 5 কোটি মানুষ কার্যত বাকি ভারত থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর কৌশলগতভাবে চীন তখন উত্তর পূর্ব ভারতের উপর যা ইচ্ছে তাই করতে পারবে। এই কারণেই সামরিক বিশেষজ্ঞরা বলে শিলিগুড়ি করিডোর হলো ভারতের আচিলেস হিল, মানে সেই একটা দুর্বল জায়গা যেখানে আঘাত করলে পুরো শরীর ভেঙে পড়তে পারে।
বন্ধুরা, এই সংকট কিন্তু একদিনে তৈরি হয়নি, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের ইতিহাস। এবং সেই ইতিহাসটা জানলে আপনিও বুঝতে পারবেন আজকের পরিস্থিতিটা ঠিক কিভাবে তৈরি হলো। 1947 সালে যখন ভারত স্বাধীন হলো, তখন দেশভাগ হলো, পূর্ব পাকিস্তান তৈরি হলো, যা পরে 1971 সালে বাংলাদেশ হয়েছে। এই দেশভাগের কারণে পূর্ব পাকিস্তান ভারতের পূর্ব দিকে একটা বিশাল দেওয়াল হয়ে দাঁড়ালো। আর সেই কারণেই উত্তর পূর্ব ভারতের সাথে বাকি ভারতের সংযোগ মাত্র এই সরু করিডোরের মধ্যেই সীমিত হয়ে গেল। দেশভাগের আগে পরিস্থিতি কিন্তু এরকম একদমই ছিল না। তখন আসাম বা অন্য উত্তর পূর্বের রাজ্যগুলিতে যাওয়ার জন্য অনেক রাস্তা ছিল, কিন্তু দেশভাগের পর সেই রাস্তাগুলোই বিদেশ হয়ে গেল। তারপর এলো 1962 সাল, চীনের সাথে যুদ্ধ। এই যুদ্ধে ভারতকে অরুণাচল প্রদেশে পিছু হাঁটতে হয়েছিল। এই যুদ্ধ থেকে ভারতীয় সেনাবাহিনী একটা বড় শিক্ষা পেয়েছিল যে উত্তর পূর্ব ভারতে দ্রুত সৈন্য এবং রসদ পৌঁছানো ঠিক কতটাই কঠিন। তারপর 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ভারত এই যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেছিল। পাকিস্তানি সেনাবাহিনী সেই সময় একটা পরিকল্পনা করেছিল শিলিগুড়ি করিডোর দখল করে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে দেওয়া। যদিও সেই পরিকল্পনা একেবারেই সফল হয়নি, কিন্তু এই ঘটনা থেকে বোঝা যায় যে শত্রুরা সবসময় এই দুর্বল জায়গাটা নিয়ে কিন্তু চিন্তা করে। তারপর এলো 1987 সালের ডোকলাম সংকট। ভুটান সীমান্তে চীন রাস্তা বানানো শুরু করেছিল, ভারতীয় সেনাবাহিনী সেটা রুখে দিয়েছিল। কিন্তু এই ঘটনা আবার মনে করিয়ে দিয়েছে শিলিগুড়ি করিডোরের কত কাছে চীনের সেনাবাহিনী পৌঁছে গেছে। ডোকলাম প্লাটো থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র 130 কিলোমিটার। আধুনিক মিসাইলের জন্য এটা মাত্র কয়েক মিনিটের দূরত্ব। বন্ধুরা, এই ইতিহাসের প্রেক্ষাপটে যদি আমরা আজকের পরিস্থিতি দেখি, তাহলে বুঝতে পারবো কেন কেন্দ্রীয় সরকার এই অঞ্চলে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। বন্ধুরা, এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ভারত সরকার এই অঞ্চলকে রক্ষা করতে ঠিক কি কি পদক্ষেপ নিচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলেন যে কোনো গুরুত্বপূর্ণ এলাকা রক্ষা করতে গেলে তিনটি জিনিস সবচেয়ে বেশি দরকার: ম্যান পাওয়ার, মেশিনারি এবং ইনফ্রাস্ট্রাকচার। চলুন এক এক করে দেখি ভারত এই তিনটি ক্ষেত্রে ঠিক কি করেছে। ম্যান পাওয়ার মানে মানব শক্তি। প্রথমে আসি ম্যান পাওয়ারের ক্ষেত্রে। শিলিগুড়ি করিডোরের আশেপাশে তিনটি নতুন মিলিটারি গ্যারিসন তৈরি করা হয়েছে। গ্যারিসন মানে হলো এমন একটা জায়গা যেখানে সৈন্যরা স্থায়ীভাবে থাকে এবং যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। এই তিনটি গ্যারিসন হলো বামুনি, কিষানগঞ্জ এবং চোপড়া। এই জায়গাগুলো করিডোরের এমন কৌশলগত অবস্থানে রয়েছে যে কোনো দিক থেকে আক্রমণ হলে ভারতীয় সেনাবাহিনী দ্রুততার সহিত সাড়া দিতে পারবে। এছাড়াও সুকন্যায় রয়েছে ত্রিশক্তি কর্পসের হেডকোয়ার্টার। এটি ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই কর্পসের দায়িত্ব হলো সিকিম থেকে শুরু করে গোটা উত্তর পূর্ব ভারতের সীমান্ত রক্ষা করা। বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্সের কথাও বলতে হবে। বাংলাদেশ সীমান্ত বরাবর বিএসএফ প্রতিদিন 24 ঘন্টা পাহারা দেয়, কিন্তু তাদের একটা বড় সমস্যা ছিল জায়গার অভাব। সম্প্রতি রাজ্য সরকার বিএসএফ কে 120 একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই জমিতে বিএসএফ তাদের ক্যাম্প, ট্রেনিং সেন্টার এবং অপারেশন বেস তৈরি করতে পারবে। বন্ধুরা, এরপরে আসি মেশিনারিতে। হাসিমারা এয়ারফোর্স স্টেশনের কথা আপনারা অনেকেই জানেন। এটি শিলিগুড়ি করিডোর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। এখানে ভারত তার সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান রাফায়েল মোতায়েন করেছে। রাফায়েল কেন এখানে? কারণ এটা বিমান বাহিনীর ইতিহাসে সবচেয়ে বহুমুখী যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটা। এটা শত্রুর বিমান ধ্বংস করতে পারে, স্থলে সৈন্যদের সাহায্য করতে পারে এবং সমুদ্রের জাহাজও ধ্বংস করতে পারে। চীনের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে হাসিমারার রাফায়েল হলো ভারতবর্ষের প্রথম সারির প্রতিরোধ। এছাড়াও এই অঞ্চলে বিভিন্ন ধরনের মিসাইল সিস্টেম মোতায়েন আছে। আকাশ মিসাইল সিস্টেম, ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল, এইসব অস্ত্র এখন উত্তর পূর্বের সুরক্ষার জন্য প্রস্তুত হয়েছে। বন্ধুরা, এরপরে আসি ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোগত বিষয়টা দেখতে। সবচেয়ে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার। বন্ধুরা, এখানে একটা খবর আছে যা অনেকেই জানেন না। বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডুমডাঙ্গি পর্যন্ত প্রায় 35 থেকে 36 কিলোমিটার মাটির নিচ দিয়ে একটা মেট্রো নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। এখন অনেকেই মনে করবেন দূর, মেট্রো তো সাধারণ মানুষের যাতায়াতের জন্য। হ্যাঁ বন্ধুরা, সেটা একদমই ঠিক, কিন্তু এই মেট্রোর পেছনে একটা বড় কৌশলগত উদ্দেশ্য আছে।
যদি যুদ্ধ শুরু হয় এবং শত্রুপক্ষ আকাশ থেকে বোমা বর্ষণ করে তাহলে রাস্তাঘাট ধ্বংস হয়ে যাবে, কিন্তু মাটির নিচের মেট্রো টানেল সেটা ধ্বংস করা অনেকটাই কঠিন। এই সময় ভারতীয় সেনাবাহিনী এই মেট্রো ব্যবহার করে অত্যন্ত দ্রুত সৈন্য এবং সামরিক সরঞ্জাম এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে, শত্রুর চোখের আড়ালে মাটির নিচ দিয়ে। এছাড়াও বন্ধুরা, সড়ক যোগাযোগ উন্নত করার জন্য এই অঞ্চলে 7টি গুরুত্বপূর্ণ হাইওয়ে কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের হাতে থাকলে এই হাইওয়েগুলোর রক্ষণাবেক্ষণ এবং সম্প্রসারণ আরো দ্রুততার সঙ্গে হবে। যুদ্ধের সময় বা প্রাকৃতিক দুর্যোগে কেন্দ্র সরাসরি এই রাস্তাগুলো নিয়ন্ত্রণ করতে পারবে। এছাড়াও এই অঞ্চলে রেলপথও সম্প্রসারিত হচ্ছে। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে রেল লাইন পৌঁছানোর কাজ ইতিমধ্যে জোর কদমে শুরু হয়ে গেছে। বন্ধুরা, এখন আমি একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকের কাছে অস্বস্তির মনে হতে পারে, কিন্তু এটা না বললে আজকের গোটা ছবিটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। সেই বিষয়টা হলো ডেমোগ্রাফি চেঞ্জ বা জনবিন্যাসের পরিবর্তন। ডেমোগ্রাফি ইজ ডেস্টিনি, এই কথাটা কিন্তু রাজনীতি বিজ্ঞানীরা বলেন। এর মানে হলো একটা অঞ্চলের জনগণ কারা, তাদের ধর্ম কি, তাদের পরিচয় কি, এটাই ঠিক করে দেয় যে সেই অঞ্চলের ভবিষ্যৎ আগামী দিনে কি হবে। গত কয়েক দশকে শিলিগুড়ি করিডোর সংলগ্ন জেলাগুলিতে জনবিন্যাস ভয়াবহভাবে বদলে গেছে। এই জেলাগুলি হলো মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। সবার প্রথমে বলি তারা এই পরিবর্তনের কারণ। বাংলাদেশ থেকে দুই ধরনের মানুষ ভারতে এসেছে। প্রথম দল হলো যারা বাংলাদেশের ধর্মীয় নির্যাতনের শিকার হয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই সংখ্যালঘুরা বাংলাদেশের জমি হারিয়েছে, ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, জীবন এদের বিপন্ন হয়েছে। এরা আশ্রয়ের জন্য ভারতে এসেছে। এদের কথা আলাদা। এদের আশ্রয় দেওয়া ভারতের নৈতিক দায়িত্ব এবং সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে সরকার এদের জন্য একটা বৈধ পথ তৈরি করার চেষ্টা করছে। দ্বিতীয় দল হলো যারা অর্থনৈতিক কারণে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে ঢুকেছে। বাংলাদেশে কাজ না পেয়ে দারিদ্র থেকে মুক্তি পেতে এরা ভারতে এসেছে। এরা অবৈধ, এদের ভারতে থাকার কোনো আইনগত অধিকার নয়। সমস্যাটা মূলত এই দ্বিতীয় দলটাকে নিয়ে। এখন প্রশ্ন হলো কতজন এভাবে এসেছে, এই সঠিক সংখ্যাটা কিন্তু কেউই জানে না, কারণ এরা অবৈধভাবে এসেছে, কোনো রেজিস্ট্রেশন নেই। কিন্তু বিভিন্ন সমীক্ষা এবং সরকারি রিপোর্ট থেকে যা বোঝা যায় সংখ্যাটা কয়েক লক্ষ থেকে শুরু করে কোটির ঘরেও যেতে পারে। এখন একটু গভীরে যাই বন্ধুরা। শুধু সংখ্যার চেয়েও বড় সংখ্যা হলো কিভাবে এরা এখানে বসবাস করছে। এই অবৈধ অনুপ্রবেশদের অনেকেই জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড কিন্তু বানিয়ে নিয়েছে এবং এর ফলে কাগজে কলমে এরা ভারতীয় নাগরিক, কিন্তু বাস্তবে এরা অবৈধভাবে এসেছে। ভোটার কার্ড থাকার কারণে এরা ভোট দেয় এবং রাজনৈতিক দলগুলো যারা এই ভোটের উপর নির্ভর করে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে কিন্তু রাজি নয়। এটাই হলো সবচেয়ে বড় রাজনৈতিক সমস্যা। কিন্তু বন্ধুরা, জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা অত্যন্ত গুরুতর। কিন্তু কেন গুরুতর? কারণ এই মানুষদের আনুগত্য কার প্রতি? যে দেশে এরা জন্মেছে সেই দেশের প্রতি, নাকি যে দেশে অবৈধভাবে ঢুকেছে সেই দেশের প্রতি? এখানে আরেকটা গুরুতর বিষয় আছে। কিছু রিপোর্ট বলছে বিদেশ থেকে অর্থায়ন হচ্ছে, বিভিন্ন এনজিওর মাধ্যমে এই অঞ্চলে জমি কেনা হচ্ছে, একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। যদি কখনো যুদ্ধ বা বড় কোনো সংকট আসে, তখন যদি এই এলাকার লক্ষ লক্ষ মানুষ সড়ক পথ অবরোধ করে, ভারতীয় সেনাবাহিনী কি তখন সাধারণ মানুষের ওপরে গুলি চালাতে পারবে? আন্তর্জাতিক মানবাধিকার আইন সেটা করতে দেবে না। ফলে মাত্র 22 কিলোমিটারের চওড়া এই করিডোর কার্যত অচল হয়ে যেতে পারে। এই আশঙ্কাটাকে বিশেষজ্ঞরা বলছেন ইসলামিস্ট ড্রিম অফ চোকিং চিকেন স্নেক করিডোর। এটা আর শুধু কাল্পনিক নয়, এটা একটা বাস্তব কৌশলগত হুমকি হয়ে দাঁড়াচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় সরাসরি এই বিষয়টার উল্লেখ করেছেন। তিনি বলেছেন দেশের বিভিন্ন জায়গায় জনবিন্যাস অস্বাভাবিকভাবে কিন্তু বদলে যাচ্ছে। এই সমস্যা মোকাবিলা করার জন্য একটা হাই লেভেল ডেমোগ্রাফিক মিশন তৈরি করার কথা বলা হয়েছে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো যারা ইতিমধ্যে অবৈধভাবে ঢুকে পড়েছে এবং জাল কাগজপত্র বানিয়ে নিয়েছে তাদের কি হবে? এর জন্য কেন্দ্রীয় সরকার একটা পদ্ধতি নিয়ে কাজ করছে, যেটাকে বলা হচ্ছে 3D ফর্মুলা: ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। ডিটেক্ট মানে হচ্ছে শনাক্তকরণ। প্রথম কাজ হলো অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করা।
এটা শুনতে সহজ মনে হলেও বাস্তবে অত্যন্ত কঠিন, কারণ এরা জাল কাগজপত্র তৈরি করে ফেলেছে। কিভাবে বোঝা যাবে কে ভারতীয় কে অবৈধ? এর জন্য বেশ কয়েকটা পদ্ধতি কাজে লাগানো হচ্ছে। আধার কার্ডের বায়োমেট্রিক ডাটা যাচাই করা হচ্ছে, কার বাবা মা এই দেশে জন্মেছে কিনা সেটা দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা মিলে তথ্য সংগ্রহ করছে। এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনের মতো প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটা নাগরিকের পরিচয় যাচাই করা হচ্ছে। আসামে ইতিমধ্যে এনআরসি প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গেছে। পশ্চিমবঙ্গেও এই ধরনের কোনো প্রক্রিয়া চালু হতে পারে বলে জল্পনা কিন্তু তুঙ্গে। এরপরে আসছে ডিলিট, অর্থাৎ বাতিল করা। যাদের অবৈধভাবে চিহ্নিত করা হবে তাদের নাম ভোটার তালিকা থেকে বাতিল করা হবে, সরকারি সুবিধা বন্ধ করা হবে, সমস্ত নথি থেকে তাদের নাম মুছে দেওয়া হবে। এরপরে যেটা আসছে ডিপোর্ট, অর্থাৎ বহিষ্কার। শেষমেশ যারা অবৈধ প্রমাণিত হবে তারা তাদেরকে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো হবে। এটা পুশব্যাক পদ্ধতি বা কূটনৈতিক চুক্তির মাধ্যমে হতে পারে, কিন্তু এখানেও একটা বড় সমস্যা আছে। বাংলাদেশ বলতে পারে এরা তাদের নাগরিক নয়, তখন কি হবে? এই জটিলতা সামলানো সহজ নয়। এর পাশাপাশি আরেকটা দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্কুল এবং মাদ্রাসায় জাতীয়তাবাদী শিক্ষার প্রচলন করা হচ্ছে, বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। উদ্দেশ্য হলো যারা এই মাটিতে জন্মেছে এবং বড় হয়েছে তাদের মধ্যে যেন দেশের প্রতি ভালোবাসা তৈরি হয়। এবার আসুন সবচেয়ে হাই ভোল্টেজ প্রশ্নে। শিলিগুড়ি করিডোর এবং অপারেশনের জোনগুলো কি সত্যি কেন্দ্রশাসিত অঞ্চল হতে পারে? এটা বুঝতে গেলে বন্ধুরা আমাদের আগে বুঝতে হবে কেন্দ্রীয় শাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি আসলে কি। ভারতীয় সংবিধান অনুযায়ী কিছু অঞ্চল রাজ্য হিসাবে নয়, কেন্দ্রের সরাসরি প্রশাসনে থাকে। এই অঞ্চলগুলিকে বলে ইউনিয়ন টেরিটরি, যেমন দিল্লি, পন্ডিচেরি, লাদাখ, দাদরা, নগর হাভেলি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এগুলো সবই ইউনিয়ন টেরিটরি। ইউটিতে কেন্দ্রীয় সরকারের সরাসরি নিয়ন্ত্রণ থাকে, রাজ্য সরকারের ওপর নির্ভর করতে হয় না। সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী মোতায়েন কেন্দ্র সরাসরি এখানে করতে পারে। এখন প্রশ্ন হলো কেন শিলিগুড়িকে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার কথাটা উঠছে? কারণগুলো বেশ স্পষ্ট। প্রথম কারণ, এই অঞ্চলের জাতীয় নিরাপত্তার গুরুত্ব এতটাই বেশি যে শুধু রাজ্য সরকারের ওপর ছেড়ে দেওয়া সম্ভব নয়। বিভিন্ন রাজ্য সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত অনেক সময় জাতীয় নিরাপত্তার সাথে সংঘর্ষিত হতে পারে। দ্বিতীয়ত বন্ধুরা, অনুপ্রবেশ সমস্যার মোকাবেলায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ অনেক বেশি কার্যকর। রাজ্য সরকার নানা রাজনৈতিক কারণে এই সমস্যার মোকাবিলা করতে পারছে না বা করতে চাইছে না। তৃতীয়ত হলো এই অঞ্চলের সামরিক অবকাঠামো নির্মাণের জন্য কেন্দ্রীয় প্রশাসন থাকলে কাজটা অনেক দ্রুত হবে। চতুর্থত, ইতিমধ্যে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, 7টি হাইওয়ে কেন্দ্রের হাতে দেওয়া, বিএসএফ কে 120 একর জমি দেওয়া, এগুলো অনেকটা ইউনিয়ন টেরিটরি করার দিকেই কিন্তু এগিয়ে যাওয়ার মতো। এবার ইতিহাসের দিকে তাকাই। কাশ্মীর থেকে অনুচ্ছেদ 370 বাতিল করা কি কেউ আগে ভাবতে পেরেছিল? অযোধ্যার রাম মন্দির নির্মাণ কি আগে সম্ভব হয়েছিল কারুর মাথায় আনা? এই দুটো ঘটনাই প্রমাণ করেছে যে যখন জাতীয় নিরাপত্তা এবং জনমানসের আবেগ একসাথে কাজ করে তখন অনেক অসম্ভব বিষয়ই সম্ভব হয়ে যায়। তবে এটাও বলতে হবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, এটা এখনো জল্পনার পর্যায়ে আছে। কিন্তু সরকারের পদক্ষেপগুলো দেখলে স্পষ্ট বোঝা যায় একদিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়া হচ্ছে। যদি সত্যি এই অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল হয় তাহলে কি পরিবর্তন আসবে? না, পশ্চিমবঙ্গের মানচিত্র ছোট হয়ে যাবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি অঞ্চল আলাদা হয়ে সরাসরি কেন্দ্রের অধীনে কিন্তু চলে যাবে। 24 ঘন্টা সামরিক উপস্থিতি থাকবে, বিএসএফ এর নিয়ন্ত্রণ আরো শক্তিশালী হবে, অনুপ্রবেশ রোধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। বন্ধুরা, এই পুরো ছবিটা বুঝতে হলে বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনগুলোও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। 2024 সালে বাংলাদেশে একটা বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এরপর থেকে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব অনেকটাই বেড়েছে, এটা কিন্তু আমরা কেউই অস্বীকার করতে পারবো না। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা বেড়েছে। এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক আরো জটিল হচ্ছে। এই প্রেক্ষাপটে শিলিগুড়ি করিডোরকে গুরুত্ব আরো বেড়ে গেছে, কারণ বাংলাদেশের দক্ষিণ সীমান্ত ছুঁয়ে আছে এই শিলিগুড়ি করিডোর। বাংলাদেশে যদি ভারত বিরোধী কোনো শক্তি সক্রিয় হয় তাহলে তারা এই করিডোরকেই লক্ষ্য বানাতে পারে। এছাড়াও
চীন এবং বাংলাদেশ সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে। চীন বাংলাদেশে বিভিন্ন অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করছে। চট্টগ্রাম বন্দরে চীনের আগ্রহ রয়েছে। চীন যদি বাংলাদেশকে ব্যবহার করে শিলিগুড়ি করিডোরের দক্ষিণ দিকে চাপ সৃষ্টি করে আর এই সময় উত্তর থেকে নেপাল বা ভুটানের মাধ্যমে চাপ দেয়, তাহলে এই করিডোর কিন্তু চারদিক থেকে একেবারে ঘেরাও হয়ে যাবে। এই সম্ভাবনাটাই ভারতের কৌশলীবিদদের সবচেয়ে উদ্বিগ্ন করে। নেপালের সাথে এখন ভারতের সম্পর্ক একটু জটিল। নেপালের বর্তমান সরকার চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে। নেপাল তার নতুন মানচিত্রে ভারতের কিছু ভূখণ্ড দাবি করছে। যদিও ভারত নেপাল সম্পর্ক সাধারণত ভালো, এই পরিবর্তনগুলো আবার যথেষ্ট উদ্বেগজনক। ভুটান ভারতের বিশ্বস্ত বন্ধু, কিন্তু ভুটান ও চীনের সাথে সীমান্ত বিরোধ মিটাতে আলোচনা করছে। যদি এই আলোচনায় ভারতের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে করিডোরের উত্তরের নিরাপত্তা কিন্তু হুমকিতে পড়তে পারে। সব মিলিয়ে একটা ছবি স্পষ্ট, চারিদিক থেকে চাপ বাড়ছে এবং এই চাপের কেন্দ্রে আছে মাত্র 22 কিলোমিটারের চওড়া এই করিডোর। বন্ধুরা, সব তথ্য জানার পর এখন প্রশ্ন হলো, ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা বা কি? ভারত সরকার মূলত 3টি স্তরে কাজ করছে। প্রথম স্তর, তাৎক্ষণিক নিরাপত্তা শক্তিশালী করা। এটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। রাফাইল মোতায়েন, নতুন গ্যাস ঋণ তৈরি, হাইওয়ে কেন্দ্রের হাতে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং বিএসএফ কেও 120 একর জমি দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় স্তরে রয়েছে জনবিন্যাসের সমস্যার সমাধান, ডিটেক্ট, ডিলিট, রিপোর্ট ফর্মুলার বাস্তবায়ন, এনআরসি বা সমতুল্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকদের পরিচয় নিশ্চিত করা, শিক্ষা ব্যবস্থায় জাতীয়তাবাদী চেতনা জাগানো। তৃতীয় স্তর হলো দীর্ঘমেয়াদী কৌশলগত পরিবর্তন, হয়তো ইউনিয়ন টেরিটরি, হয়তো অন্য কোনো প্রশাসনিক পরিবর্তন, কিন্তু লক্ষ্য একটাই, শিলিগুড়ি করিডোরকে দীর্ঘমেয়াদে সুরক্ষিত করা। এছাড়াও পার্শ্ববর্তী দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক আরো মজবুত করা হচ্ছে। বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। নেপালের সাথে বিভিন্ন অর্থনৈতিক চুক্তি করা হচ্ছে। ভুটানকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। এখন আসুন একটু নিজেদের ভূমিকার কথা বলি। আমরা সাধারণ নাগরিক হিসাবে কি করতে পারি? প্রথমত, এই বিষয়ে সচেতন থাকুন এবং সঠিক তথ্য শেয়ার করুন। ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন। দ্বিতীয়ত, যদি আপনার এলাকায় কোনো সন্দেহভাজন কার্যকলাপ দেখেন, স্থানীয় প্রশাসনকে জানান। তৃতীয়ত, ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখুন, কারণ আভ্যন্তরীণ বিভাজন শত্রুর সবচেয়ে বড় অস্ত্র। বন্ধুরা, এই ভিডিওটা আমি কিন্তু একপাক্ষিক রাখতে চাই না, তাই আসুন এই বিষয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি। যারা কেন্দ্রশাসিত অঞ্চলের পক্ষে, তাদের যুক্তি জাতীয় নিরাপত্তা সর্বোচ্চ অধিকার। এই অঞ্চলটা কৌশলগতভাবে একটা গুরুত্বপূর্ণ, যে রাজ্য সরকারের হাতে ছেড়ে রাখা ঠিক হবে না। অবৈধ অনুপ্রবেশ রোধে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আবারও কার্যকর হবে। অন্য কৌশলগত ইউটির মতো এখানেও দ্রুত উন্নয়ন সম্ভব হবে। যারা ইউটি এর বিপক্ষে, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলের বিপক্ষে, তাদের যুক্তি, পশ্চিমবঙ্গের ভৌগোলিক অখণ্ডতা নষ্ট হবে, এই অঞ্চলের মানুষের গণতান্ত্রিক অধিকার কমবে, রাজ্যের অর্থনৈতিক ব্যাপক ক্ষতি হবে, রাজনৈতিক সংঘাত তৈরি হতে পারে। এরপরে আসি মধ্যপন্থী কিছু মানুষের যুক্তি। সম্পূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল না করেও কেন্দ্রীয় সরকারের বিশেষ অধিকার দেওয়া যেতে পারে, বিশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোষণা করা যেতে পারে, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে আরো ভালো সমন্বয়ের ব্যবস্থা করা যেতে পারে। সত্যিটা হলো, এই ধরনের জটিল জাতীয় নিরাপত্তার প্রশ্নে সহজে কোনো উত্তরই নেই। প্রতিটা পদক্ষেপের সুবিধা এবং অসুবিধা দুটোই আছে, কিন্তু যেটা নিশ্চিত তা হলো কোনো না কোনো সিদ্ধান্ত নিতেই হবে এবং সেই সিদ্ধান্ত যত দ্রুত নেওয়া হবে ভারতের জন্য ততই ভালো। বন্ধুরা, এতক্ষণ অনেক তথ্য দিলাম, এখন একটু একসাথে বেঁধে দেখি। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক হলো ভারতের সবচেয়ে সংবেদনশীল ভৌগোলিক অবস্থান। মাত্র 22 কিলোমিটার চওড়া এই জায়গাটির উপর নির্ভর করছে 5 কোটি মানুষের যোগাযোগ, উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা। এই জায়গার চারিদিক থেকে চাপ আসছে, সামরিক হুমকি আছে চীনের দিক থেকে, ডেমোগ্রাফিক পরিবর্তন হচ্ছে অবৈধ অনুপ্রবেশের কারণে, রাজনৈতিক জটিলতা আছে বাংলাদেশ এবং নেপালের দিক থেকে। ভারত সরকার এইসব চ্যালেঞ্জকে মোকাবিলার কাজ করছে, সামরিক শক্তি বাড়াচ্ছে, অবকাঠামো উন্নত করছে এবং ডেমোগ্রাফিক সমস্যার সমাধানের চেষ্টা করছে। ভবিষ্যতে কি হবে সেটা নির্ভর করছে কয়েকটা বিষয়ের উপর। কেন্দ্র এবং রাজ্য সরকার কতটা সমন্বয় করে কাজ করতে পারবে, আন্তর্জাতিক পরিস্থিতি কোন দিকে যায় এবং ভারতের নাগরিকরা কতটা সচেতন থাকে। একটা কথা বলে শেষ করতে চাই,
দেশের নিরাপত্তা শুধু সেনাবাহিনীর দায়িত্ব নয়, এটা প্রতিটি নাগরিকের দায়িত্ব। আমরা যদি সচেতন থাকি, সঠিক তথ্য জানি এবং দেশের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিই, তাহলে যে কোনো বিপদ মোকাবেলা করা সম্ভব। ভারতবর্ষ সবসময় তার প্রতিটা বিপদ অতিক্রম করে এসেছে, এবারও করবে। বন্ধুরা, আমার আজকের ভিডিও দেখে আপনাদের মনে হবে হয়তো আমি তো কেন্দ্র সরকারের খামতি নিয়ে, দোষ ত্রুটি নিয়ে, ভুল নিয়ে ভিডিও বানাই, আজকে কেন সপক্ষে বানালাম। বন্ধুরা, সবার প্রথমেই বলে দিই, আমি পার্টিকুলার কোনো একটা পার্টির বা কোনো একটা সরকারের প্রচার করতে আসিনি। আমি সঠিক তথ্যটাই, সঠিক বিশ্লেষণটা আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। আর আমার কোনো দিক থেকে মনে হয়েছে দেশের স্বার্থে, ভারতের অখণ্ডতা বজায় রাখতে কেন্দ্র সরকারের এই পদক্ষেপগুলো কোনো না কোনো দিক থেকে ঠিক। জাতীয় নিরাপত্তার ব্যাপারটাও এর মধ্যে রয়েছে। তাই আজকে সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে দিতেই আমি এই ভিডিওটা বানিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।